কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। Health Express brought to you by Poroshmoni Healthcare Private Limited, Robotic Asansol. দেখছেন এক্সপ্রেস নিউজ, সঙ্গে রয়েছে আমি সুমিত। শুরু করছি হেলথ এক্সপ্রেস। হেলথ এক্সপ্রেস সহযোগিতায় হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল। কথাই বলে স্বাস্থ্যই সম্পদ, অর্থাৎ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু সমস্ত সম্পদই বৃথা। তাই আপনাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে এক্সপ্রেস নিউজ প্রতিবারই নিয়ে আসে আপনাদের জন্য এমন এক অনুষ্ঠান যেখানে স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি হেলথ এক্সপ্রেসে। প্রতিবার বিভিন্ন মানুষের শরীরে দানা বাঁধা রোগ, সেখান থেকে কি করে রেহাই পাওয়া যায়, তার প্রতিরোধ কি, সেই সব কিছু নিয়ে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলি। এরকমই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমান সমাজে নীরবে ছড়িয়ে পড়া একটি সমস্যা হচ্ছে হেপাটাইটিস। লিভার বা যকৃতের থেকে এই যে ছড়ানো রোগ, তার প্রতিরোধ কিভাবে সম্ভব তা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গেছি চিকিৎসক কৌশিক মুখার্জিকে, কনসালটেন্ট হেপাটোলজিস্ট কৌশিক মুখার্জি মহাশয় আপনাদের সঙ্গে রয়েছেন। কৌশিকবাবু, আপনাকে অনেক স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি কৌশিকবাবুর কাছে প্রথমেই হেপাটাইটিসের ধরনগুলো নিয়ে একটু আলোচনা করব। কৌশিকবাবু, আমরা দেখেছি যে এই যে হেপাটাইটিস লিভার বা যকৃৎ থেকে যার প্রধান সূচনা হয়, গোটা শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং এমন একটা মারণ রোগ যা নীরবে থাবা বসায়, যে কারণের জন্য এই রোগকে সাইলেন্ট ডিজিজ বলা হয়। প্রথম কথা হচ্ছে আমার, যে কিভাবে বুঝবো যে একটা মানুষের শরীরে হেপাটাইটিস দানা বেঁধেছে? দেখুন, হেপাটাইটিস মানে হচ্ছে আমাদের লিভারের এক ধরনের প্রদাহ, এক ধরনের ইনফ্ল্যামেশন। তো কি হয়, স্বাভাবিকভাবে যে কোনো পেশেন্টের যখনই লিভারে কোনো সমস্যা হয়, প্রথমত সেই সমস্যা আমরা চট করে বাইরে থেকে দেখে বুঝতে পারি না যে সেই পেশেন্টের মধ্যে কোনো লিভারের সমস্যা আছে কিনা। কিন্তু প্রথম দেখা যায় সেই পেশেন্টদের প্রথম দিকে কি হতে পারে, একটু পেটের দিকে, উপর দিকে তলপেটে ব্যথা করতে পারে। তার সাথে পেশেন্টের হচ্ছে একটা খিদের যে ভাবনা, সেটা কমে যেতে পারে, একটুতেই দুর্বল হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো প্রথমে থাকে। অনেক সময় পেশেন্টের জ্বর নিয়েও দেখা যেতে পারে। পরের দিকে সেটা আস্তে আস্তে চোখ হলুদ ভাব, পেচ্ছে হলদে হওয়া, গোটা শরীর হলদে হয়ে যাওয়া, এবং যখন শেষের দিকে অনেক দিকে লিভার খারাপ হয়ে যায়, তখন হয়তো পেটে জল চলে আসা বা মুখ দিয়ে রক্ত বমি, কালো পায়খানা, পা ফুলে যাওয়া এবং কাউকে চিনতে না পারা, এই সমস্যাগুলো দেখা যায়। বেশ, প্রথমে আমরা বলে দিই দর্শকদেরকে যে আমরা এই অনুষ্ঠানের বেশ কিছু ধাপ রেখেছি, যার প্রথমটা হচ্ছে পরিচিতি এবং ধরন। সেই ধরনটা কি সেটা প্রথমে আপনাদেরকে ডাক্তারবাবু বললেন। আচ্ছা ডাক্তারবাবু, আমরা দেখেছি অনেক সময় যে এই যে হেপাটাইটিস এ বি সি ডি ই এগুলোকে অনেকভাবে ভাগ করা হয়েছে। এই যে এ বি সি ডি ই এগুলোর পার্থক্য কোথায়? দেখুন, হেপাটাইটিস হচ্ছে আমাদের লিভারের যে কোনো সংক্রমণকে আমরা হেপাটাইটিস বলি, কিন্তু সেই হেপাটাইটিসের অনেক ধরনের কারণে হেপাটাইটিস হতে পারে। তার মধ্যে একটা আমাদের গোটা পৃথিবীর মধ্যে সবথেকে যেটা কমন মানে কারণ দেখা যায় সাধারণত, সেটা হচ্ছে একটা ভাইরাসের মাধ্যমে লিভার খারাপ হয়ে যাওয়া। এবং সেই ভাইরাসের জন্য লিভার যে খারাপ হয়ে যাচ্ছে, তার জেনারেলি 5 ধরনের ভাইরাস হয়। হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ডি এবং ই। এটা 5 ধরনের হেপাটাইটিস ভাইরাস। এই ভাইরাস মূলত আমাদের লিভারকে যখন আক্রমণ করে, তখন এক এক ধরনের লিভারের রোগ দেখা যায়। তো জেনারেলি এই হেপাটাইটিস এ বি সি ডি ই এগুলো ডিপেন্ড করছে কোন ধরনের ভাইরাস আমাদের শরীরে দেখা যাচ্ছে। যেমন হেপাটাইটিস এ ই যদি আমাদের শরীরে হয়, সেটা এক ধরনের আমাদের প্রথমে লিভারের মানে ক্ষতি করবে। বি সি প্রথমে অতটা বোঝা যায় না, কিন্তু শেষের দিকে দেখা যায় সেই বি সি অনেকটা আমাদের লিভারের মারণ রোগ তৈরি করে। তো এই রোগগুলো ডিপেন্ড করছে যে কোন কোন ভাইরাস আমাদের শরীরকে আক্রমণ করছে, তার উপর বেস করে আমাদের সিমটমসগুলো যা যা পাওয়া যায়, তারপর আমরা সেই চিকিৎসা করা হয়। আচ্ছা, আপনি তো বলছেন কোনো সিনড্রোম থাকে যে হেপাটাইটিসের, অনেক সময় কি কোনো লক্ষণ ছাড়াই হেপাটাইটিস হতে পারে? কেন একে মূলত এই সাইলেন্ট ডিজিজ এটা কেন বলা হচ্ছে? হ্যাঁ,
অনেক সময় লিভারের কিছু কিছু রোগ, যেমন হেপাটাইটিস বি সি, যেটা আমাদের ভাইরাস থেকে হচ্ছে, সে সময় 80% কেসে দেখা যায় মানুষদের ক্ষেত্রে কোনো সিমটমসই থাকে না। তাদের শরীরে হেপাটাইটিস বি সি হয়তো আছে, 10 বছর, 20 বছর, 30 বছর কোনো সিমটমস নেই, কিন্তু হঠাৎ দেখা গেল হঠাৎ করে শুরু হলো তাদের মধ্যে সিমটমস। যখন সিমটমস ধরা পড়ে তখন সেটা দেখা যায় লিভারটা অনেকটা খারাপের দিকে চলে গেছে। তো এই রকম অনেক কেসেও দেখা যায় যে আমাদের লিভারের কোনো সমস্যা নেই, কোনো সিমটমস নেই, কিন্তু তারা হয়তো হেপাটাইটিস বি সিতে সংক্রমিত হয়ে আছে। হেপাটাইটিস এ ই তুলনামূলকভাবে এরকমভাবে হয় না, কেন হেপাটাইটিস এ ই যখন হয় তখন মানুষের সিমটমস থাকে, কোনো না কোনো সিমটমস নিয়ে যখন আমাদের কাছে আসে, হয়তো জ্বর নিয়ে তার সাথে একটা পেটের দিকে উপর ব্যথা, বমি বমি ভাব থাকে, চোখ হলদে ভাব হয়ে যাচ্ছে, তখন আমাদের কাছে যখন আসে, আমরা যখন চিকিৎসা করি তখন ধরা পড়ে হেপাটাইটিস এ ই আছে, কিন্তু বি সি অনেক সময় ধরা পড়ে না। কিছু কিছু রোগ হয়তো যদি কোনো হিস্ট্রি থাকে, তাদের ফ্যামিলিতে হয়তো হেপাটাইটিস বি আছে, তখন তাদেরকে হয়তো যখন আমরা স্ক্রিনিং করি তখন আমরা ধরতে পাই। তাহলে এই যে আপনি বলছেন বিসি ধরা পড়ে না, আমরা তাহলে এই পার্টটাতে যে আলোচনা কারণ এবং সংক্রমণ নিয়ে এখন আমরা আলোচনা করব। এই যে বি বলছেন, যে বি তাহলে কিভাবে বুঝবে যে বিতে সংক্রমিত হয়েছে, যে কিভাবে সেটাকে শনাক্ত করা যাবে? হেপাটাইটিস বি সি সংক্রমিত হওয়ার যে কারণগুলো প্রধানত হলো, সেগুলো হচ্ছে এক তো রক্তের মাধ্যমে এই রোগগুলো ছড়ানো হয়, মানে মানুষের রক্ত থেকে অন্য কারোর রক্তে যদি এই ভাইরাস চলে যায় তাহলে এই হেপাটাইটিস বি সি হওয়ার প্রবণতা বেড়ে যায় একদমই। যেমন কি হয়, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলছি। একজন হেপাটাইটিস বি পেশেন্ট আছে, তার থেকে কোনো রক্ত নিডল দিয়ে নেওয়া হলো, এবং সেই নিডল যদি আমি অন্য কোনো যার শরীরের হেপাটাইটিস বি নেই তার শরীরে যদি আমি সেই নিডল পুশ করি, সেই নিডলের দিয়ে ভাইরাস তাহলে ওই পেশেন্টের রক্তে চলে গেল, সেটা দিয়ে হেপাটাইটিস বি ওনার শরীরে চলে যেতে পারে। ইভেন অনেক সময় যারা প্রেগনেন্ট মহিলা থেকে তাদের বাচ্চাদের ক্ষেত্রে যে হেপাটাইটিস বি যাচ্ছে, সেটাও সেই মাতৃত্বের যে রক্ত, সেই রক্ত দিয়েই আমাদের যাচ্ছে বাচ্চার শরীরে। 90% চান্স ক্ষেত্রে সেই ভাইরাস কি হচ্ছে, ওই চলে যাচ্ছে রক্তের মাধ্যমে। ইভেন তাছাড়া যারা অনেকের ক্ষেত্রে কি হয়, যারা ড্রাগস নেই অনেক নিডল নিয়ে, তাদের ক্ষেত্রে এই হেপাটাইটিস বি সি, ইভেন হেপাটাইটিস সিও সেম এই থ্রু দিয়েই, এই রুট দিয়েই হচ্ছে আমাদের যাদের হেপাটাইটিস বি আছে তাদের শরীর থেকে যাদের হেপাটাইটিস বি নেই তাদের শরীরে যাচ্ছে। আচ্ছা, এই হেপাটাইটিস সি এর কথা আপনি বলছেন, এটা কি কুশল বিনিময়, কোলাকুলি এগুলোর মাধ্যমে ছড়াতে পারে? হেপাটাইটিস সি জেনারেলি এটার মাধ্যমে ছড়াই না। আমি আপনাকে বললাম, এক তো প্রথমত উপায় হলো যে একটা রক্তের সাথে অন্য রক্তের সম্পর্ক, রক্ত দিয়ে রক্ত যাচ্ছে, সেটা দিয়ে এই ভাইরাসগুলো ছড়াচ্ছে। দ্বিতীয়ত কি হয়, অনেক সময় আমাদের যে শরীরের সিক্রেশনস থাকে, যেমন যোনি রস থাকে বা অন্য কোনো আমাদের বডি ফ্লুইডস থাকে, সেগুলো যদি কন্ট্যাক্টে আসে তাহলেও এটা হতে পারে। বা আমরা কোনো রেজার ইউজ করছি যখন কোনো পেশেন্টের যার হেপাটাইটিস বি আছে, কোনো সে রেজার ইউজ করছে, সেই রেজার যখন অন্য কোনো একজন ইউজ করছে, তার যদি কেটে যায়, সেই ভাইরাসটা তখন তার মধ্যে শরীরে চলে যেতে পারে। কিন্তু কোলাকুলি করা বা হাত ধরা বা হাঁচি কাশি এগুলো দিয়ে কখনোই হেপাটাইটিস বি সি ছড়ায় না। এগুলো দিয়ে কোনোদিনও হেপাটাইটিস বি ছড়ে যায় না। তাহলে এই যে এর যে মূলত যে বিষয়গুলো আমরা দেখি, যে অনেক সময় সমাজের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে এর সাথে খাবার খাবো না, এর সাথে কোলাকুলি করবো না, বা এর জিনিস ব্যবহার করা জিনিস করবো না, যেটা অনেক সময় গ্রহণ করাটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যে একই ব্লেডে অন্যজন যদি সেভিং করে, তাহলে অনেক সময় তার রক্তের সাথে তার রক্ত মিশে গিয়ে অনেক সময় বিপদ ঘটতে পারে। কিন্তু মূলত হেপাটাইটিসের ক্ষেত্রে এগুলো অনেকটা কাজ করে না বলছেন? না, হেপাটাইটিসের ক্ষেত্রে রেজার যদি ইউজ করে, যে রেজার দিয়ে আমরা করছি, সেটা দিয়ে একমাত্র ছড়াতে পারে। কিন্তু যদি আমরা একই ফুড প্লেটে খাবার খাই বা একই বিছানায় আমরা শোয়ার চেষ্টা করি, বা সাধারণ ডে টু ডে লাইফে যেগুলো নর্মাল করি, সেগুলো দিয়ে এই ভাইরাস ছড়ায় না। আচ্ছা, দূষিত খাদ্য বা জল থেকে? হ্যাঁ, দূষিত খাদ্য জল থেকে দু ধরনের হেপাটাইটিস ছড়ায়, সেটা হেপাটাইটিস এ আর ই। আচ্ছা, এই হেপাটাইটিস এ ই রক্তের মাধ্যমে ছড়ায় না, এটা প্রধানত দূষিত খাবার বা দূষিত জল এগুলো যখন আমাদের শরীরে যায় তখন দিয়ে এই হেপাটাইটিস এ আর ই ছড়াতে পারে। মানে মূলত আমরা এটা জানলাম, তাহলে অনেক কিছু ভ্রান্ত ধারণা থাকে, সেই ধারণাগুলো থেকে তো অন্তত হেপাটাইটিস ছড়ায় না। যেমন ওই কোলাকুলি, কুশল বিনিময়, হাত মেলানো, এগুলো ভ্রান্ত ধারণা। কিন্তু হ্যাঁ, ডাক্তারবাবু যেগুলো বললেন, যেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে ব্যবহৃত ব্লেড বা রেজার সেগুলো ব্যবহার করা যাবে না, এবং দূষিত জল
বা দূষিত খাদ্য থেকে সম্পূর্ণভাবে কিন্তু নিজেদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তবেই কিন্তু এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো এবং আমাদেরকে সেই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। এবার এই সংক্রমণগুলি থেকে মোটামুটি যে ধরনের জিনিসগুলো মানুষের দেহের মধ্যে দেখা দেয় সেই সিমটমগুলো আমরা তো আলোচনা করলাম এবং কোত্থেকে হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করলাম। লালা রস থেকে কি কোনোরকমভাবে এটা হয়? জেনারেলি লালা রস থেকে হেপাটাইটিস বি বা সি খুব একটা হওয়ার কথা নয়, যদি না যখন আমাদের লালা রস অন্য কারো লালা রসের সাথে মিশছে এবং তার যদি মুখে কোথাও কাটা থাকে, সেইখানে যদি কোনো রক্তের কোনোভাবে আমাদের সেই লালা রস যদি ওই রক্তের সংস্পর্শে আসতে পারে, তাহলে হয়তো একটা চান্স থাকে ছড়িয়ে পড়বার, কিন্তু তাও সেটার চান্স খুবই কম লালা রস দিয়ে ছাড়া পড়ে। স্বাস্থ্যকর্মীরা কি এই বিষয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায় রয়েছে? কারণ আমরা জানি যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর্মী যারা কাজ করে চলছেন তাদের কি এদের সংক্রমণের প্রভূত সম্ভাবনা? কিন্তু কেননা কি স্বাস্থ্যকর্মীরা যখনই আমরা যে পেশেন্টদেরকে দেখছি, সেটা কোনো নার্সিং স্টাফ হোক বা নার্স হোক বা ডাক্তার হোক, আমরা সেই হেপাটাইটিস বি এবং সি বা পেশেন্টদেরকে আমরা চিকিৎসা করি, তাদের যে জিনিসপত্র তারা হাত দিয়ে ইউজ করি, ব্লাড টানলে সেই গ্লাভস পরে টানছি, আমরা অনেকটা কেয়ার নিয়ে করতে হয়। কোনো কারণে তাদের ব্যবহৃত কোনো ছুঁচ বা নিডেল বা কোনো কারণে অন্য কোনো সামগ্রী যদি আমাদের শরীরের সংস্পর্শে টাচ হয়, মানে আমাদের রক্তের সাথে, তাহলে আমাদের ঝুঁকি বেড়ে যায় সেই রোগ হওয়ার। তো সেই জন্যই স্বাস্থ্যকর্মীদেরকে তো আমাদেরকে সবসময় একটা ঝুঁকি থাকে এই রোগ থেকে রোগ হয়ে যাওয়ার। বেশ, এবার আমরা আলোচনা করব মূলত লক্ষণ এবং এর কি প্রতিকার, ডায়াগনোসিস নিয়ে। আমরা প্রথমেই জানবো ডাক্তারবাবু যে একজন মানুষের শরীরে তো হেপাটাইটিস হলো, সে ডাক্তারের কাছে আসবে পরে, সে নিজে কি কি লক্ষণগুলো দেখে বুঝতে পারবে যে তার হেপাটাইটিস হলো? ক্লান্তি থাকা বা কি আর এই ধরনের রয়েছে? হ্যাঁ, একদমই। প্রথমে যখন দেখুন, এই সিমটমসগুলো ডিপেন্ড করছে আমার কোন ধরনের হেপাটাইটিস ভাইরাস হচ্ছে তার উপর। হেপাটাইটিস আমি আপনাকে বললাম, এই যাদের হয় তাদের ক্ষেত্রে তাদের প্রথমত শুরু হয় একটা জ্বর ভাব দিয়ে, 2-3 দিন ধরে জ্বর আসবে, খিদে থাকবে না, হালকা বমি বমি ভাব থাকবে। আমাদের লিভার যেখানে থাকে আপার মানে অ্যাবডোমেন যেটা আমরা বলি, উপরের দিকে পেটের ভাবে, সেদিকে একটা চাপ চাপ ভাব থাকবে, ওইদিকে একটা ব্যথা ফিল করবে এবং আস্তে আস্তে দেখা যাবে এটা 3-4 দিনের পর থেকে তার চোখ হলুদ হয়ে আসছে, পেচ্ছাপ হলুদ হচ্ছে, সারা শরীর হলদে যাচ্ছে। এই জিনিসগুলো যখনই আপনারা দেখবেন তখনই কাছাকাছি আপনাদের নিকটবর্তী যে ডাক্তার বা লিভার স্পেশালিস্ট তাদেরকে দেখাতে হবে। কিন্তু হেপাটাইটিস বি সিতে আমি আবারও বললাম, প্রথমতে সবসময় বোঝা যায় না যে কোন রোগ আছে। তো হেপাটাইটিস বি সি এর জন্য যদি না তার কোনো হিস্ট্রি থাকে ব্যাকগ্রাউন্ডে, যে হ্যাঁ তার আগে কোনো হয়তো অপারেশন হয়েছিল বা তার বাড়িতে কেউ হেপাটাইটিস বিতে হয়তো আক্রান্ত, তাদের ক্ষেত্রে হয়তো সেই ঝুঁকির চান্সগুলো বেড়ে যায়। হেপাটাইটিস বি সবসময় সিমটমস বোঝা যায় না, সেগুলো আমরা ধরা পড়ে যদি তাদের হিস্ট্রি থাকে। যেমন কোনো প্রেগনেন্ট ফিমেল যখন তার শরীরে মানে তার যখন বাচ্চা জন্মগ্রহণ করছে, এবার বাচ্চা জন্মগ্রহণ করলে আমরা ভ্যাকসিন দিয়ে দিই এবং সেই হেপাটাইটিস বি কে প্রতিরোধ করা যায়। কিন্তু অনেক সময় কি হয়, যখন বাচ্চা জন্মগ্রহণ করার পর সেই টিকাগুলো দেওয়া হয় না, সেক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে সেই হেপাটাইটিস বিটা তাদের মায়ের থেকে চলে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। ওই জন্যই যে বারবার করে বলা হয় যে অনেক সময় আমাদের এখনো বর্তমান সমাজের মধ্যে রয়েছে যে কুষ্টি মিলিয়ে দেখা, না কুষ্টি নয়, আগে সব থেকে প্রথম রক্ত পরীক্ষা। যেভাবে একটা সময় আগে স্বামী স্ত্রীর মধ্যে কতটা মেলবন্ধন হবে, তাদের কতটা মিল খাবে, এটার জন্য কুষ্টি মেলানো হতো, এখন অনুরোধ করা হয় বর্তমান সমাজকে, যুগ অনেক এগিয়ে গেছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কুষ্টি মেলানোর আগে দয়া করে রক্ত পরীক্ষাটা করিয়ে নেবেন এই বিবাহের আগে বা এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই। এবং আমরা এবার আলোচনা করবো যে আমরা জানতে পারলাম ডাক্তারবাবু যে কি লক্ষণগুলো দিকে বোঝা যায়। আমরা জানি যে লক্ষণগুলো দেখার পর ডাক্তারের কাছে যাবে এবং ডাক্তার রক্ত পরীক্ষা বলবে। রক্ত পরীক্ষা, সাধারণ রক্ত পরীক্ষাতে কি এটা বোঝা যায় না এই হেপাটাইটিসের জন্য আলাদা কোনো রক্ত পরীক্ষা রয়েছে? দেখুন, সাধারণত যে রক্ত পরীক্ষা করা হয় সেটা আমরা একটা লিভার ফাংশন টেস্ট বলে একটা টেস্ট করা হয়, যেখানে লিভারের কিছু অসুবিধা আছে কিনা সেগুলো আমরা সেই রিপোর্টটা দেখে একটা ধারণা করতে পারি। কিন্তু অনেক সময় কি হয়, পেশেন্টের যখন জন্ডিস নিয়ে আসে আমাদের কাছে, সেই পেশেন্টকে আমরা ওই টেস্ট করলে মোটামুটি বুঝতে পেরে যাই। কিন্তু অনেক পেশেন্ট আছে যাদের প্রথমত যখন আমাদের কাছে আসছে, যাদের কাছে হয়তো প্রথমে একটু বলছে আমাদের খিদে ভাব নেই, অতটা ভালো লাগছে না, তখন আমরা টেস্ট করে দেখি তাদের হয়তো বিলিরুবিন বা যেটা দিয়ে জন্ডিস বোঝা যায় সেটা নর্মাল থাকে, কিন্তু কিছু কিছু এনজাইমস থাকে সেগুলো বেড়ে থাকে। সেটা দেখে আমরা তখন ধারণা করতে পারি হয়তো এই রোগীটির হয়তো হেপাটাইটিস কোনো বি বা সিতে আক্রান্ত হয়েছে বা হয়তো ভুগছে। তখন আমরা একটা স্পেশাল টেস্ট, মানে যেটা হেপাটাইটিস বি সি স্ক্রিনিং বলি, সেই পরীক্ষাগুলো যখন করি তখন আমরা জানতে পারি। আচ্ছা, উচ্চ ঝুঁকির ব্যক্তিদের কতদিন অন্তর অন্তর হেপাটাইটিসের স্ক্রিনিং করানো প্রয়োজন?
উচ্চ ঝুঁকির পেশেন্ট যারা থাকেন তাদের নিয়মিত আমরা যেটা সাজেস্ট করি 6 মাস থেকে 12 মাস পর পর একবার করে পরীক্ষা করা উচিত। যেমন যে পেশেন্টদের ডায়ালিসিস চলছে, যারা ডায়ালিসিসে আছেন, তাদের ক্ষেত্রে এই রোগটা হেপাটাইটিস সি বলে একটা রোগ থাকে, সেটা চান্স বেড়ে যায়। সেজন্য তাদের আমরা সাজেস্ট করি যে একবার 6 মাস করে এই পরপর এই রক্তটা চেক আপ করতে। এবং যেসব পেশেন্টদের ক্ষেত্রে এইচআইভি যাদের থাকে, তাদের ক্ষেত্রে শরীরে এই রোগ হয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকে, তাদেরকেও আমরা সাজেস্ট করি যে 6 মাস থেকে 12 মাসের পর পর একবার করে এই চেক আপগুলো করে। এই লিভার সিরোসিস বা ক্যান্সারে কি বেশি পরিমাণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তখন? দেখুন, লিভার সিরোসিস বা ক্যান্সার সেটা হচ্ছে আমরা টার্মিনাল স্টেজ অফ লিভার ডিজিজ বলি। মানে কোনো পেশেন্ট হয়তো যারা জেনারেলি, এটা আমি বলতে চাই, হেপাটাইটিস বি আর সি থেকেই এই রোগ দুটো হয়। আচ্ছা, হেপাটাইটিস এ আর ই নিজে থেকেই ঠিক হয়ে যায়, তাদের জন্য কিছু দরকার পড়ে না আমাদের শরীরে, অতটা ভয়ের কিছু নেই এ এবং ইদের। কিন্তু বি এবং সি এটা কি হয়, আমাদের শরীরে ইনফেকশনটা থেকে যায়। এবার সেক্ষেত্রে আমরা মেডিকেল টার্মিনোলজিতে আমরা দুটো বলি, একটা অ্যাকিউট হেপাটাইটিস, একটা ক্রনিক হেপাটাইটিস। ক্রনিক হেপাটাইটিস মানে এই রোগ যখন 6 মাসের বেশি আমাদের শরীরে থেকে গেছে, তখন কি দেখা যায়, এই রোগটা আস্তে আস্তে আমাদের লিভারকে খারাপ করতে থাকে। একটা স্টেজে গিয়ে লিভার শুকিয়ে যায়, তখন সেটাকে আমরা সিরোসিস বলি, এবং সেটাই আস্তে আস্তে দেখা যায় ক্যান্সারের দিকে পরিণত হতে পারে। এবং অনেক সময় দেখা যায় এই হেপাটাইটিস বি সি পেশেন্টদের লিভার সিরোসিস হয়নি, কিন্তু হয়তো লিভার ক্যান্সার হয়ে গেছে, এরকমও চান্স দেখা যায়। বেশ, এবং এই বিষয়ে আমরা যেটা নিয়ে এখন আলোচনা করব যে এতক্ষণ তো আমরা বিষয়গুলো নিয়ে কীভাবে হতে পারে বা তার প্রতিকার কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই প্রতিষেধক নিয়ে আমরা আলোচনা করব। এই যে বারবার করে যে বলা হচ্ছে যে হেপাটাইটিস, এই হেপাটাইটিস কি সত্যি ডাক্তারবাবু পুরোপুরি প্রতিরোধযোগ্য? হ্যাঁ, কিছু কিছু রোগ আছে যেটা হেপাটাইটিস এ, হেপাটাইটিস ই, এদের এখন আমাদের আমাদের এখন বাজারে এখন ভ্যাকসিন চলে এসছে। সেই ভ্যাকসিন যদি নেওয়া হয় তাহলে হেপাটাইটিস এ কে আটকানো যাবে। হেপাটাইটিস বি এরও ভ্যাকসিন আছে। আমরা সেজন্যই আমরা বললাম, যখনই একজন গর্ভবতী মহিলা বাচ্চা যখন জন্মাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা হেপাটাইটিস বি দিয়ে দিচ্ছি। এই ভ্যাকসিন তাদেরকে অনেকটাই প্রোটেক্ট করছে হেপাটাইটিস বি যাতে ফিউচারে না হতে পারে। কিন্তু হেপাটাইটিস সি এর এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন পাওয়া যায়নি। তো হেপাটাইটিস এ ই এর ভ্যাকসিন আছে, হেপাটাইটিস বি এরও ভ্যাকসিন আছে, কিন্তু হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন এখনো পর্যন্ত হয়নি। এই যে হেপাটাইটিস বি এর কথা আপনি বলছেন, কাদের এই হেপাটাইটিস বি এর টিকা নেওয়া অত্যন্ত আবশ্যক? হেপাটাইটিস বি নেওয়া আবশ্যক যারা স্বাস্থ্যকর্মী আছে, যারা এই প্রত্যেক দিন যারা হেলথ কেয়ার ওয়ার্কার আমরা যাদের বলি, বা বাড়িতে যাদের হেপাটাইটিস বি পেশেন্ট আছে, তাদের যারা কেয়ার করছে সারাদিনে, এদেরকে অবশ্যই নেওয়া উচিত। দ্বিতীয়ত হচ্ছে যারা এই যে ছুঁচ নিয়ে কাজ করছে, তাদেরকে হচ্ছে অবশ্যই নেওয়া উচিত। যাদের ক্ষেত্রে হচ্ছে চান্স থাকে হেপাটাইটিস বি যে কোনো কাজ করছে যখন, বা ব্লাড ডোনেশন ক্যাম্পে যখনই তারা করছে, তাদেরকে অবশ্যই এই ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। এবং ইররেসপেক্টিভ অফ যারা জন্মাচ্ছে, যেসব আমাদের গর্ভবতী মহিলাদের যখন তারা বাচ্চা জন্মাচ্ছে, তখনই তাদের হেপাটাইটিস বি দেওয়া উচিত। কেন আমাদের ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে এর যে থিম, সেটার আমাদের বলাই হয়েছে যে লেটস ব্রেক ইট, আমাদেরকে এই হেপাটাইটিসটাকে এলিমিনেট করতে হবে আমাদের ওয়ার্ল্ড থেকে। তারা কি করে করা যায়, যাতে আমরা সমাজকে সচেতন করতে পারি এই রোগের ব্যাপারে, সবাইকে টিকা দিতে পারি এই ব্যাপারে, লোকজনকে আরও বেশি জানাতে পারি যে এই রোগ কিভাবে ছড়াচ্ছে, কিভাবে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি। তো এগুলো যত আমরা সমাজের কোণে কোণে ছড়াতে পারবো, তত আমরা ভালো আমাদের সমাজকে রাখতে পারবো। দৈনন্দিন জীবনে তো আমরা জানলাম যে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে কিন্তু এই রোগে হেপাটাইটিস বি এর টিকাটা অত্যন্ত আবশ্যক। দৈনন্দিন জীবনে কিন্তু অনেক সময় আমরা দেখেছি ছোটোখাটো আমাদের ভুল থেকে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়ে যায়। দৈনন্দিন জীবনে আমরা কী কী সাবধানতা অবলম্বন করতে পারি? দেখুন, আমি ওটাই বললাম, হেপাটাইটিস এ ই, ঠিক আছে, এই দুটো রোগ আমরা হচ্ছে সংক্রমিত কোনো খাবার বা জল থেকে হয়। তো আমরা যে কোনো জায়গায় যখনই খাবার করব বা খাবার খাবো বা জল খাবো, সেটা যেন সম্পূর্ণভাবে নিরাময় থাকে, সেটাতে যেন কোনো কিছু সংক্রামিত না থাকে, সেসব দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো জায়গায় আমরা জল খাবো না, যে কোনো জায়গার খাবার আমরা খেতে পারবো না যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ এখান থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা ভালো থাকতে পারি। তৃতীয়ত, যে কারুর ইউজ করা রেজার বা যে কোনো ইউজ করা ব্লেড, সেগুলো আমরা ইউজ করব না। যে কোনো সিরিঞ্জ দিয়ে অন্য কারুর যখন ব্লাড নেওয়া হয়েছে, সেই সিরিঞ্জ আমরা ইউজ করব না। এই জিনিসগুলো আমাদেরকে
যদি আমরা মেনে চলি তাহলে আমরা হেপাটাইটিস থেকে অনেকটাই নিজেদেরকে বাঁচাতে পারবো। এই হেপাটাইটিস, এখন হেপাটাইটিস ডে হয়েছে, আপনারা যেরকম বললেন যে হেপাটাইটিস ডেটের নিজস্ব একটা মোটো রয়েছে, লেটস ব্রেক ইট। হ্যাঁ, আমি আপনার কাছে জানতে চাইবো যে এতদিন ধরে চলছে চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি, হেপাটাইটিস নিয়ে কি কি বিষয় এগিয়েছে এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে তো অনেকটাই এগিয়েছে, বিশেষত হেপাটাইটিস বি, সি এর এখন আমরা যেগুলো আমরা ওষুধ দিই সেই ওষুধে অনেকটা কিওর করা গেছে। হেপাটাইটিস এ, ই নিজে থেকেই ঠিক হয়ে যায়, যেটা আমি আপনাকে আগেও বললাম। কিন্তু বি, সি এর ক্ষেত্রে দেখা গেছে যে এখন যা যা আমাদের চিকিৎসা এসছে, যে আমরা ওষুধ পাচ্ছি, হেপাটাইটিস সি 95% আমরা ক্ষেত্রে দেখা গেছে যে হেপাটাইটিস সি ঠিক হয়ে যাচ্ছে, যদি না তার সেই পেশেন্টের একটা হিস্ট্রি থাকে আবার রিইনফেকশন হওয়ার, আবার সেই চান্স যদি থাকে তখন সেই পেশেন্ট আবার হেপাটাইটিস সিতে আক্রমিত হতে পারে, এবং তখন টেক্সট করে তাকে আবার ওই ওষুধ দেওয়া হলে হেপাটাইটিস সি ঠিক হয়ে যায়। কিন্তু হেপাটাইটিস বি এমন একটা রোগ, যে রোগের চিকিৎসা আমরা ওষুধ আছে, সেই ওষুধ আমরা দেওয়াও হয়েছে, কিন্তু সেই হেপাটাইটিস বি হয়তো একদম সম্পূর্ণভাবে নিরাময় করা এখনো পর্যন্ত যায়নি। এগুলো ডিপেন্ড করছে সেই পেশেন্টের উপর। কারো ক্ষেত্রে হয়তো 3 বছর 4 বছর ওষুধ নেওয়ার পর ঠিক হয়ে যায়, কারো ক্ষেত্রে দেখা গেছে যে লাইফ টাইম তার মেডিসিন চলছে। এগুলো আমরা সেসব পেশেন্টদেরকে শনাক্ত করে তাদেরকে আলাদা করে তাদের ক্ষেত্রে আলাদা প্রোটোকল মেনে আমরা চিকিৎসা করি। একটা খুব ধারণা আছে সমাজের মধ্যে যে মদ্যপান থেকে হেপাটাইটিস ছড়ানোর কিন্তু সম্ভাবনা প্রবল থাকতে পারে, এবং মদ্যপান থেকে কিন্তু হেপাটাইটিস বাড়ার সম্ভাবনা নাকি প্রবল থাকতে পারে। আমরা এটা নিয়ে আলোচনা করব, কারণ যারা মদ্যপান ছাড়া থাকতে পারে না তাদের জন্য সত্যিই সতর্ক বার্তা কিন্তু এটা। কি বলেন ডাক্তারবাবু সেটা শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন কৌশিকবাবু। আমরা আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন হেলথ এক্সপ্রেস। বিরতির পর আমরা আলোচনা করব কি বলছেন হেপাটাইটিস নিয়ে বিষয়ে ডক্টর কৌশিক মুখার্জি। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোল আপনাদের জন্য এই অঞ্চলে প্রথমবার নিয়ে এসেছে অত্যাধুনিক পেট সিটি স্ক্যান মেশিন। এই মেশিনের সাহায্যে ক্যান্সার, হৃদরোগ, মস্তিষ্কের রোগ, স্নায়ুজনিত রোগ ছাড়াও আরও অনেক রোগের প্রাথমিক পর্যায়ে দ্রুত এবং নির্ভুলভাবে শনাক্তকরণ করা সম্ভব। তাই এবার আর পেট সিটি স্ক্যানের জন্য দূরে কোথাও নয়, চলে আসুন হেলথ ওয়ার্ল্ড হসপিটালস আসানসোলে। ঠিকানা সৃষ্টিনগর, কুন্নাপুর, আসানসোল, ওয়েস্ট বেঙ্গল 713305। দেখছেন হেলথ এক্সপ্রেস, সঙ্গে রয়েছে আমি সুমিত। বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে মদ্যপান থেকে কি ছড়াতে পারে হেপাটাইটিস। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে চিকিৎসক ডক্টর কৌশিক মুখার্জি, কনসালটেন্ট হেপাটোলজিস্ট। কৌশিকবাবু, আমরা যেটা আলোচনা করছিলাম যে জীবনযাত্রা, মূলত এই জীবনযাত্রায় কি কি পরিবর্তন আনা প্রয়োজনীয় এই ধরনের মানুষদের, যারা এই ধরনের রোগে আক্রান্ত হয়ে আছে, তাদের কি কি পরিবর্তন আনা প্রয়োজন? দেখুন, হেপাটাইটিস আমি যেটা এতক্ষণ বললাম সেটা জেনারেলি ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু হেপাটাইটিস মানে হচ্ছে আমাদের জানতে হবে যে লিভারের ইনফ্ল্যামেশন। এটা যেমন একটা ভাইরাসের কারণ দিয়ে হতে পারে, যে 5টা ভাইরাস আমি আপনাদের কথা বললাম, তাছাড়াও আলাদা অনেক কারণ
আছে যেটা থেকে এই লিভার সমস্যা হতে পারে। সেটা কারণগুলো, 1 নম্বর কারণ হচ্ছে যে অ্যালকোহল, মানে মদ্যপান করা। মদ্যপান করা যদি একটা টাইম আমাদের লিমিট আছে, সেই লিমিটের থেকে যখন খুব বেশি হয়ে যাচ্ছে তখন দেখা গেছে এই অ্যালকোহলিক হেপাটাইটিস যেটা আমরা বলি, যেটা এক ধরনের লিভারের ক্ষতি করতে পারে এবং সেখান থেকেও সিরোসিস হতে পারে, সেখান থেকেও ক্যান্সার হতে পারে। দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের এখনকার দিনে যে কারণটা সব থেকে বেশি উপরে উঠে আসছে, সেই কারণটা হচ্ছে আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনযাত্রা যেভাবে আমরা পালন করছি। আমরা এখনকার দিনে সারাদিন বসে বসে কাজ করছি। এই বসে কাজ করার জন্য কি হচ্ছে, আমাদের মেদ হয়ে যাচ্ছে, ভুঁড়ি হচ্ছে এবং তার জন্য ফ্যাটি লিভার হচ্ছে। সেই ফ্যাটি লিভারে ফ্যাট জমে যাচ্ছে। সেই ফ্যাট জমে থাকার থেকে যখন একটা বেশি পরিমাত্রায় চলে যাচ্ছে তখন দেখা যাচ্ছে লিভারে ইনফ্লামেশন হচ্ছে, যেটাকে আমরা ম্যাসেল্ট বা ম্যাশ বলছি। এবং এই কারণটাই দেখা গেছে এখনকার দিনের ক্ষেত্রে লিভার খারাপ হয়ে যাওয়ার সবথেকে সাইলেন্ট কিলার ডিজিজ। আমরা ঘরে বসে বসে কাজ করছি, আমরা অফিসে কাজ করছি, আমরা পিৎজা বার্গার খেয়ে যাচ্ছি, কিন্তু আমরা ভেতরে দেখতে পাচ্ছি না যে লিভার কতটা খারাপের দিকে যাচ্ছে। আমরা বসে বসে লিভারকে খারাপ করে ফেলছি নিজেদের। কেন এখনকার দিনের লোকেদের মধ্যে কি কমে গেছে, এক্সারসাইজ করার সেই প্রবণতা নেই। সবাই আজকে সারাদিন ছুটে বেড়াচ্ছে নিজের কাজের জন্য, নিজের কৌতূহলের জন্য, সব জায়গায় দৌড়ে বেড়াচ্ছে, কিন্তু কখনোই কেউ নিজের লিভারের জন্য ভাবছে না যে আমরা কি করব, নিজের শরীরকে কিভাবে ভালো রাখবো। এই মেদ, এই সেন্ট্রাল ওবেসিটি যেটা আমাদের শরীরের মধ্যে জমছে, সেটাই আস্তে আস্তে লিভার খারাপ করছে, যেখান থেকে লিভার সিরোসিস হচ্ছে এবং লিভার ক্যান্সারে গিয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এটাও তো অনেকটা ভুল ধারণা রয়েছে সমাজের মধ্যে যে শুধুমাত্র মদ্যপানের ফলের জন্যই হেপাটাইটিস হচ্ছে, এটাও তো নয়। না না, এটাও নয়। মদ্যপান একটা কারণ অবশ্যই আছে। আমি আপনাকে বললাম এই সব যারা পেশেন্ট, যারা ভাইরাল হেপাটাইটিস আছে, যেমন হেপাটাইটিস বি, সি, এগুলো হচ্ছে ক্রনিক হেপাটাইটিসের, মানে এই পেশেন্টরা কি হচ্ছে অনেকদিন ধরে ভুগতে থাকছে। এরা যদি মদ্যপান একটুও করে, আমাদের সাধারণ মানুষ যাদের হেপাটাইটিস বি, সি নেই, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের ড্যামেজটা আরো বেশি হচ্ছে। কেন, আমি যেটা আগে বললাম, অ্যালকোহল বা মদ্যপান হচ্ছে আমাদের লিভারের পক্ষে ক্ষতিকারক একটা সার্টেন লিমিটের উপরে গেলে। কিন্তু অলরেডি যে পেশেন্টের হেপাটাইটিস বি, সি তে ভুগছে, তার উপর মানে তার লিভার অলরেডি খারাপ হয়ে আছে, সেখানে আমি একটা টক্সিন, অ্যালকোহলকে আমরা টক্সিন ধরা হয়, সেই যখন পেশেন্ট যখন অ্যালকোহল খাচ্ছে, তার উপর মানে সে শরীরে আরেকটা কারণ নিয়ে আসছে লিভারকে খারাপ করার জন্য। তো এই সব রোগীদের ক্ষেত্রে কি হয়, মদ্যপান যদি একটুও করা হয়, তাদের ক্ষেত্রে লিভারের খারাপ হওয়ার চান্স আরো বেড়ে যায়। আর স্বাভাবিকভাবে মদ্যপানের একটা লিমিট আছে, সেই লিমিট যখন ছাড়িয়ে যায়, সেটা যে কোনো পেশেন্টের ক্ষেত্রেই ক্ষতিকারক হয়। এবং তাহলে যখন আমরা আজকে জীবনযাত্রা নিয়ে আলোচনা করছি এই অনুষ্ঠানটার মধ্যে, যে যারা হেপাটাইটিস যাদের রয়েছে তারা এই বিষয়গুলি করবে না, কিন্তু অনেক সময় তো শুধুমাত্র ওষুধের ওপর বেস করে থাকলেও তো চলে না। মানুষকে সাধারণ খাবার দাবার যেগুলোতে বিশেষভাবে গুরুত্ব দিতে হয়, সেগুলো কি করে গুরুত্ব দিতে হবে সেটা একটু বলুন। সেটাই এখন আমি যেটা বললাম, যে এখনকার দিনের মানুষদের মধ্যে কি হচ্ছে, যে সেন্ট্রাল ওবেসিটি মানে মেদ হয়ে যাচ্ছে সব জায়গায়। সেই খাবারের মূলত কারণ হচ্ছে যে উচ্চ পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাবার, সুগার জাতীয় খাবার, বাইরের ফাস্টফুড, পিৎজা বার্গার, কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে, এই খাবারগুলো কি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের শরীরে আসলে কি হচ্ছে, আমাদের কতটা এনার্জি দরকার, ক্যালোরি আমরা বলি, সেই ক্যালোরি একটা দরকার হয় শরীরে, আমাদের সাধারণত কাজ করার জন্য একটা ক্যালোরি দরকার হয়। কিন্তু দেখা গেছে সেই শরীরের ক্যালোরি যখন আমরা বেশি পরিমাণে দিচ্ছি, সেই ক্যালোরি আমরা স্টোর করে রাখি যাতে আমরা ওই পরের কাজে করার জন্য। এই স্টোর করার প্রবণতা যখন দেখা যাচ্ছে প্রচুর বেশি হয়ে যাচ্ছে আমাদের শরীরে, তখন লিভারের মধ্যে সেটা ফ্যাট হয়ে জমে যাচ্ছে, বা প্যানক্রিয়াসে ফ্যাট হয়ে জমে যাচ্ছে, বা আমাদের শরীরে মেদ হচ্ছে। এই যে ফ্যাট হয়ে জমে যাচ্ছে, সেটাই দেখা গেছে আমাদের লিভারের পক্ষে ক্ষতিকারক। তো আমাদেরকে কি করতে হবে, তাহলে সেই ক্যালোরি বার্ন করতে হবে, না হলে ক্যালোরি কম খেতে হবে। আমাদের যতটুকু দরকার খাবার, সেই ততটুকুই খাবার দরকার। তার থেকে বেশি খেলে আমি যদি সেই পরিমাণে যদি এক্সারসাইজ করে সেই ক্যালোরিটাকে বার্ন না করতে পারি, তাহলে সেটা শরীরের মধ্যে জমে যাবে এবং সেটা আস্তে আস্তে লিভার খারাপ করবে এবং অন্য অর্গানও খারাপ করবে। সবাই সুস্থ থাকুক, এটা তো আমাদের প্রত্যেকেরই কাম্য এবং আমরা প্রার্থনা করি যাতে সবাই সুস্থ থাকে। কিন্তু যদি কেউ একজন হেপাটাইটিস ই বা হেপাটাইটিস বিতে আক্রান্ত হয়েছে এরকম কোনো জায়গা, তাহলে তাকে প্রাথমিক অবস্থায় দাঁড়িয়ে এই রোগের যে চিকিৎসার ঠিক জায়গাগুলো যেখানের মধ্যে তারা যাবে বা সেখানের মধ্যে তারা চিকিৎসা নেবে, এটাও একটু আমাদেরকে সন্ধান দিন ডক্টর। দেখুন, হেপাটাইটিস বি, সি যেটা আমরা আপনাকে বললাম, যে এটা হচ্ছে আমরা ক্রনিক হেপাটাইটিসে পরিণত হতে পারে। তো সেজন্য কোনো পেশেন্ট যখন ধরা পড়লো, তার কাছে হেপাটাইটিস
বি বা সি হয়েছে তাকে সঙ্গে সঙ্গে একজন লিভার স্পেশালিস্টের কাছে দেখা করাতে হবে এবং তারপর লিভার স্পেশালিস্টের সংস্পর্শে থাকতে হবে, তাকে রেগুলার ফলো আপ করতে হবে, তার হেপাটাইটিস বি কীরকম বাড়ছে, কীরকম লেভেলে থাকছে। আমি আপনাকে বললাম হেপাটাইটিস বি এর চিকিৎসার জন্য আমাদের ওষুধ আছে, কিন্তু সেই ওষুধ কতদিন খেতে হবে, কাদের শুরু করতে হবে, কখন বন্ধ করতে হবে, সেই ডিসিশনগুলো একমাত্র যারা লিভার স্পেশালিস্ট তারাই নিতে পারবে। সাধারণ জায়গায় সব জায়গায় সেই লিভার স্পেশালিস্ট ছাড়া যদি তারা চিকিৎসা করা হয়, অনেক সময় দেখা গেছে তাদের হঠাৎ করে লিভারের ওষুধ বন্ধ করে দিয়েছে এবং এই ওষুধ বন্ধ করাতে দেখা গেছে তাদের আবার জন্ডিস হয়ে গেছে, লিভার খারাপ হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে সিরোসিসও কনভার্ট হয়ে গেছে। এরকম অনেক পেশেন্ট আমরা পেয়েছি, আমরা দেখেছি। দৈনন্দিন জীবনে তাদের হয়তো দেখা গেছে 1 বছর ওরা ওষুধ খেয়েছে, হয়তো হঠাৎ করে বন্ধ করে দিয়েছে এবং এই বন্ধ করার জন্যই দেখা গেছে যার শরীরে হেপাটাইটিস বি আছে সেটা হঠাৎ করে আবার অ্যাক্টিভেট হয়ে গেছে এবং আস্তে আস্তে লিভার খুব র্যাপিডলি খারাপ করে ফেলেছে। অনেক সময় দেখা যায় যে অনেক রোগের না প্রচুর ব্যয়বহুল চিকিৎসা হয়, এক্ষেত্রে সেরকম কোনো ব্যাপার নেই না। দেখুন, হেপাটাইটিস বি আর সি যে রোগ দুটো আছে এই দুটোর চিকিৎসা ব্যয়বহুল একটু হলেও থাকলেও কিন্তু এখনকার দিনে আমাদের গোটা ইন্ডিয়াতে ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামের জন্য এভরি স্টেটে এভরি ডিস্ট্রিক্টে এদের একটা করে সেন্টার আছে। সেই সেন্টারে তারা যদি যায় তাহলে তারা চিকিৎসা করাতে পারবে, বিনামূল্যে তারা করতে পারবে। কিছু হলেই আমরা দেখেছি যে মানুষকে চেন্নাই ভেলোরের মতো জায়গায় দৌড়াতে হয়, সেক্ষেত্রে আমাদের বাংলার মধ্যেও কি এর জন্য সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে? অবশ্যই আমাদের বাংলাতেও সেই সবই চিকিৎসা দেওয়া হয়, যেটা আমাদের সাউথ ইন্ডিয়াতে সবাই দিকে ধারণা আছে যে ওইদিকে গেলেই চিকিৎসা হয়, কিন্তু আমাদের বাংলাতেও সেরকম জায়গায় সব জায়গাতেই এই চিকিৎসা হয়। কিন্তু এই যে রোগগুলো যেগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করছি, হেপাটাইটিস এ বি সি ডি ই, এই বিষয়গুলো নিয়ে যারা একদম ধরুন খুবই নিম্নবিত্ত পরিবার থেকে বিলং করেন তাদের ক্ষেত্রে অতটা বুঝে ওঠা সম্ভব নয়। আপনার কি মনে হয় না যে এটার জন্য একটা আলাদা ক্যাম্পেইনের প্রয়োজন রয়েছে বা এটার জন্য আলাদা ক্যাম্প করে চিকিৎসার প্রয়োজন রয়েছে? এটাই আমরা বলছি যে হেপাটাইটিস যেটা আমাদের গাইডলাইন বা যেটা WHO আমাদের বলেছে যে এই থিমটা আমাদেরকে হেপাটাইটিসকে এলিমিনেট করতে গেলে আমাদের সমাজের একদম ছোট ছোট জায়গায় গিয়ে মানুষকে সচেতন করতে হবে যে এই রোগটা কি, কোথা থেকে হচ্ছে, এবং এই রোগের অনেক কিছু মিথ আছে। মিথ মানে ভুলভ্রান্তি ধারণা আছে যে জন্ডিস হলেই আমি যেটা বলবো যে আমি প্রথমে আগে ঝাড়তে চলে যাব বা গলায় মালা পরিয়ে নেবো। তখন কি হয়ে গেছে, দেখা গেছে এই জিনিসগুলো করার জন্য যেই পেশেন্টকে যে টাইমে আমাদের কাছে আসা উচিত সেটা আমরা গোল্ডেন পিরিয়ড বলি, সেই টাইমে হয়তো এসে আমাদের কাছে আসছে না, সে তখন আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে যখন তার লিভার অলরেডি খারাপের দিকে চলে গেছে। তো এই জন্য আমাদেরকে সেই সচেতনতা বাড়াতে হবে, সমাজের একদম ছোট্ট ছোট্ট জায়গায় গিয়ে সব বাড়িতে গিয়ে সেই জিনিসটা, সেই বার্তাটা পৌঁছাতে হবে যাতে লিভার আমাদেরকে কিভাবে ভালো রাখা যায়, এবং হেপাটাইটিস যদি বাড়িতে কোনো পেশেন্টের থাকে তাদের সবাইকে চেক করানো দরকার। কিভাবে করবে না করবে সেগুলো তার নিয়মিত ডক্টরের কাছে গেলে তিনি বলে দেবেন। বংশানুক্রমিকভাবে এটা আসে? হ্যাঁ, এই রোগ হচ্ছে বংশানুক্রমিকভাবে আসে। আমি যেটা বললাম হেপাটাইটিস বি যেটা মোস্ট কমন, সেটা একজন গর্ভবতী মহিলা থেকে তিনি যখন বাচ্চা হচ্ছে তার ক্ষেত্রে 90% চান্স এই রোগ হওয়ার। এবার সেই বাচ্চা যখন জন্মাবার সময় সে যদি ভালো হসপিটালে না জন্মায়, সেখানে যদি ও ভ্যাকসিন না পায়, তাহলে 90% ক্ষেত্রে মানে 10 জনের ক্ষেত্রে 9 জনের ক্ষেত্রে ওই রোগটা হয়ে যাবে। এবং সেই যখন 9 জন যখন বড় হবে সে জানে না তার শরীরের মধ্যে হেপাটাইটিস বি আছে। এবার সে যখন বিয়ে করছে বা অন্য কোনো মহিলার সংস্পর্শে আসছে এবং সেক্ষেত্রে সেই তার রোগটা তার ক্ষেত্রে আবার চলে যাচ্ছে। এবার সে যখন আবার প্রেগনেন্ট হচ্ছে, তার যখন ছেলে হচ্ছে, সেই আবার একইভাবে সেই সাইকেলে পড়ে যাচ্ছে। আচ্ছা, এই শহর কেন্দ্রিকের থেকে বেশি কি মফস্বল বা গ্রাম কেন্দ্রিক বা খুব ইন্টেরিয়ার জায়গায় কি এই রোগের প্রকোপ আরো বেশি? হ্যাঁ, যে ক্ষেত্রে আমি বলবো বাচ্চা যখন জন্মাচ্ছে, যে ক্ষেত্রে অনেক সময় বাচ্চারা এখনকার দিনে, এখন তো অনেক হসপিটাল হয়ে গেছে, যে কোনো জায়গায় যখন ডেলিভারি হচ্ছে সেখানে আমরা ভ্যাকসিনেশন দিয়ে দিই, বা অনেক সময় গ্রামে হয় যখন জন্মানো হয় বাচ্চাকে বাড়িতেই জন্মে যাচ্ছে, সেক্ষেত্রে সেই ভ্যাকসিন তারা পাচ্ছে না। তো আমি তাদেরকে বলবো যখনই বাচ্চা জন্মগ্রহণ করছে 24 ঘন্টার মধ্যে সঙ্গে সঙ্গে কাছাকাছি হসপিটালে গিয়ে সেই ভ্যাকসিনটা অবশ্যই নিয়ে নেওয়া উচিত। আচ্ছা, সমস্ত কি সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই ভ্যাকসিন অ্যাভেলেবেল? হ্যাঁ, সমস্ত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে এই ভ্যাকসিন অ্যাভেলেবেল। যখনই তারা যাবেন সঙ্গে সঙ্গে গিয়ে তারা পাবেন, তারা পাবেন, এবং তারাই তাদেরকে বলে দেবে যে বাচ্চা জন্মগ্রহণ করার পর কি কি টিকা নিতে হয়। শুধু হেপাটাইটিস বি ছাড়াও আরও অনেক ইম্পর্টেন্ট কিছু টিকা থাকে, সেই টিকাগুলো তারা সব বলে দেবেন। প্রচণ্ড পরিমাণে যেটা থেকে একদম আমাদের দর্শকদেরকে জানান যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ হেপাটাইটিস এ বি সি ডি ই
হেপাটাইটিসের কোনো কিছু যদি লক্ষণ থাকে তাহলে আগে এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো করাবেন এবং এটা থেকে একবারে দূরে থাকবেন। এইটা আমাদের দুটো শব্দে দর্শকদেরকে জানান। দেখুন, হেপাটাইটিস এ ই এই দুটো রোগ যদি আপনারা না করাতে চান, এক তো প্রথমত যে আপনাকে সংক্রমিত যে খাবার আর জল সেটা আপনাকে ভালো করে, যেটা আমরা হাইজিন মেনটেন করতে বলি, সেই হাইজিন মেনটেন করতে হবে। বাইরের কোনো জল খাওয়া যাবে না, বাইরের কোনো জায়গায় কোনো বাজে খাবার খাওয়া যাবে না। কিন্তু হেপাটাইটিস বি সি এর জন্য আমি যে জিনিসগুলো বললাম, এক তো রক্তের সংস্পর্শে আসতে গেলে অন্য কারুর নিডেল ইউজ করা যাবে না, অন্য কারুর রেজার ইউজ করা যাবে না। যে হেপাটাইটিস বি যে পেশেন্টের থাকে বা যে ব্যক্তির আছে তার সাথে যখন যৌন মিলনে আসবে তাকে অবশ্যই সেটা মাথায় রাখতে হবে এবং তার প্রোটেকশন নিতে হবে। তৃতীয়ত হচ্ছে যারা ডায়ালিসিস পেশেন্ট থাকে বা যারা অলরেডি এই সব হেপাটাইটিস বি সি আছে, তাদের রক্ত কোনো মতে যারা কেয়ার করছে তাদেরকে, যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকছে তাদেরকে নিশ্চয়ই ভ্যাকসিনেশন করতে হবে এবং তাদেরকে সময় টু সময় তাদেরকে টেস্ট করাতে হবে। একদমই। আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম কি কি বিষয় সম্ভব নিরাময়ের জন্য হেপাটাইটিস, কিভাবে আপনারা প্রোটেকশন নেবেন, কিভাবে মোটামুটি আপনারা সাবধানতা অবলম্বন করবেন, পাশাপাশি কোনো রকমভাবে যাতে এই রোগ আর ছড়িয়ে না পড়ে সেদিকেও কিভাবে খেয়াল রাখবেন, এবং চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারবাবু যেমনটা বললেন যে একেবারেই কিন্তু চিন্তার কোনো কিছু কারণ নেই, কারণ নিরাময় হয় এই রোগ, যেরকম নিরাময় হয়, যে ভয়ের কোনো কিছু কারণ নেই। না, ভয়ের কোনো কারণ নেই। মেন হচ্ছে সচেতন থাকা, এবং যখনই এই রোগটা ধরা পড়লো তাকে সঙ্গে সঙ্গে একজন লিভার স্পেশালিস্ট বা ডাক্তারের কাছে গিয়ে দেখানো, এবং তিনি যেরকম ভাবে লিভার স্পেশালিস্ট বলবেন যে ফলো আপে থাকা, তাকে শুধু মেনে চলতে হবে। এইগুলো মেনে চললেই অনেকটা এই রোগকে প্রতিরোধ করা যায়। হেপাটাইটিস এ ই তো নিজে থেকেই ঠিক হয়ে যায়। হেপাটাইটিস বি সি এর জন্য তার দরকার রেগুলার ফলো আপ, তাদের অ্যাডভাইস তার ফলো করলেই অনেকটা ভালো থাকে। অনেক সময় ডাক্তারবাবু দর্শকদের এরকম প্রশ্ন থাকে যে আপনি যে বললেন কিছুক্ষণ আগে যে হেপাটাইটিস ই এর এখনো পর্যন্ত হেপাটাইটিস সি এর এখনো পর্যন্ত কোনো টিকা বেরোয়নি, সেক্ষেত্রে দাঁড়িয়ে হেপাটাইটিস সি যদি মানুষ একবার আক্রান্ত হয়েও যায় সেটাও কি নিরাময়? হ্যাঁ, হেপাটাইটিস সি এর ক্ষেত্রে যে আমাদের ওষুধ আছে, সেই ওষুধটা দেখা গেছে যে 3 মাস আমরা যদি ওষুধ দিয়ে দিই 12 উইকস, তাহলে 95% কেসে সেই হেপাটাইটিস সি কিন্তু ঠিক হয়ে যায়। এবার হেপাটাইটিস সি পেশেন্ট হচ্ছে মানে হেপাটাইটিস সি কিভাবে আমাদের শরীরে আসছে সেটা প্রথমত জানতে হবে, যেটা আমি আগেও বললাম, রক্তের সংস্পর্শে। যেমন ডায়ালিসিস পেশেন্ট, এই পেশেন্টদের কি হয়, যখনই তাদের ডায়ালিসিস হচ্ছে তারা আবার ওই ইনফেকশনটা চান্স থেকে যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে সেজন্য আমরা প্রত্যেক 6 মাস বা 12 মাসে হেপাটাইটিস সি বি পরীক্ষাগুলো করানো হয়। কিন্তু অন্য কোনো একজন পেশেন্ট যার ক্ষেত্রে আর কোনো মতো রক্তের টাচে বা সংস্পর্শে আসার যার কোনো চান্স নেই, তার ক্ষেত্রে হেপাটাইটিস সি যদি হয়ে থাকে, তাকে যদি আমরা ওষুধ দিয়ে থাকি, 95% চান্স তার হেপাটাইটিস সি কিওর হয়ে যাবে। বেশ, আমরা আলোচনা করলাম হেপাটাইটিসের বিভিন্ন ধরন নিয়ে, আমরা আলোচনা করলাম হেপাটাইটিস থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে এবং কিভাবে তার চিকিৎসা সম্ভব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা ডাক্তারবাবুর সাথে একটা ছোট্ট র্যাপিড ফায়ারে যাব, কারণ হেপাটাইটিস নিয়েই র্যাপিড ফায়ার অবশ্যই, সেখানে অনেক সময় অনেক কিছু ভুল ভ্রান্তি থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো কি ঠিক কি ভুল ডাক্তারবাবু বলবেন। আমি অনুরোধ করবো ডাক্তারবাবুকে শুধুমাত্র হ্যাঁ বা নাতে উত্তর না দিয়ে অন্তত যদি 30টা শব্দ যদি উত্তরটা দেওয়া যায় যে হ্যাঁ এটা ঠিক, এটা ভুল, আর এটা হলে ঠিক করা যেতে পারে, 30 শব্দের মধ্যে আমরা র্যাপিড ফায়ারে যাব। আমরা জানি র্যাপিড ফায়ার সবসময় হ্যাঁ নাতেই হয়, কিন্তু এক্ষেত্রে একটু আলাদা করে করেছি কারণ আপনাদের সুবিধার্থে বা আপনাদের জ্ঞাতার্থে আমি কিছু প্রশ্ন তৈরি করেছি র্যাপিড ফায়ারের জন্য। আমি দ্রুত বেগে সেই প্রশ্নগুলো করবো, আমি ডাক্তারবাবুর কাছ থেকে উত্তরগুলো চাইবো। আমার প্রথম প্রশ্ন ডাক্তারবাবু, যে চুম্বনের মাধ্যমে কি হেপাটাইটিস ছড়ায়? না, মানে লালা বা সাধারণ হেপাটাইটিস বি বা সি এটা তাহলে চুম্বনের মাধ্যমে ছড়ায় না? চুম্বনের মাধ্যমে ছড়ায় না। যদি আমি তাও বললাম সেটার খুব রেয়ার, খুবই চান্স আছে কম ছড়াবার। যদি না কারুর ধরেন চুম্বনের সময় তার যদি মুখে ওরাল কোথাও কাটা থাকে, সেই রক্তর সংস্পর্শে যদি লালারস যেতে পারে, তাহলে তার একটা চান্স থাকে, কিন্তু সেটা খুবই কম, খুবই মিনিমাম। আর আমরা শুনলাম কোলাকুলি করা বা হাত ধরা বা একই খাবার খাওয়া বা একই প্লেটে শেয়ার করে খাওয়া, এগুলো দিয়ে কোনো হেপাটাইটিস ছড়ায় না। হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন নেই, তবে ভালো ওষুধ আছে। হেপাটাইটিস সি এর ওষুধ আছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন আমাদের পাওয়া যায়নি। ফ্যাটি লিভার এবং হেপাটাইটিস কি একই জিনিস? ফ্যাটি লিভার মানে হচ্ছে আমাদের লিভারে মেদ জমা, এবং সেটা যদি একটা কারণে বেশি হয়ে যায় তখন সেটা হেপাটাইটিস করতে পারে। সফল চিকিৎসার পর কি হেপাটাইটিস পুনরায় ফিরে আসতে পারে আবার? একদম, যেমন আমি বললাম হেপাটাইটিস এ ই নিজে থেকে ঠিক হয়ে যায়, হেপাটাইটিস সি 95% কেসে ঠিক হয়ে যায়। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঠিক হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লাইফ টাইম মেডিসিন লাগে। তো হেপাটাইটিস বি ছাড়া বাকি সব হেপাটাইটিসই হয়তো কিওরেবল। অ্যালকোহল কি হেপাটাইটিসকে আরো খারাপ করে?
একদম অ্যালকোহল যে পেশেন্টের হেপাটাইটিস আছে তার ক্ষেত্রে যেটা আমি বললাম হেপাটাইটিস বি সি, এই পেশেন্ট যদি মদ্যপান করে তার ক্ষেত্রে চান্স বা ঝুঁকি আরও বাড়িয়ে দেবে। রক্তদানের মাধ্যমে কি হেপাটাইটিস আরও বেশি ছড়াতে পারে? একদমই না, রক্তদান করার আগে আমরা রক্ত দেখে নিই সেই পেশেন্টের হেপাটাইটিস বি সি আছে কি না, এবং যদি ঠিকঠাক পরিমাণে যেখান থেকে আমরা রক্ত নিচ্ছি সেখানে যদি স্ক্রিনিং ঠিকঠাক করা হয় তাহলে রক্তদানের মাধ্যমে কখনো রক্ত এই চান্স ছড়ায় না। জীবনে অন্তত একবার কি সবার হেপাটাইটিস পরীক্ষা করানো উচিত? অবশ্যই করানো উচিত আমি বলবো, কেন আমাদের যে আমরা যে এত বড় মানে ইন্ডিয়াতে যে বসবাস করছি, কোনো না কোনো সময় আমাদের ছোটোকালে কোথাও না কোথাও কেটে গেছে কারু রেজারে বা কারু কিছুতে, তো আমি বলবো যে একবার করে নেওয়া উচিত। কেন অনেক সময় আমরা বুঝতে পারি না হেপাটাইটিস বি সি এর লক্ষণ হয়তো শরীরের মধ্যে আমাদের আছে 10 বছর 20 বছর 30 বছর আমরা জানি না, কিন্তু হঠাৎ একটা সময় দেখা গেল এই রোগ আমাদের ক্ষেত্রে হঠাৎ সিরোসিস নিয়ে প্রেজেন্ট করে বা মুখ দিয়ে রক্তবমি, কালো পায়খানা, যখন টার্মিনাল স্টেজে চলে যায় তখন ধরা পড়ে। তো আমি সবাইকে একবার অনুরোধ করব যে একবার চেক করে নেওয়া উচিত অবশ্যই। কোন একটি লক্ষণ মানুষ সব থেকে বেশি অবহেলা করে? যেটা অবশ্য লক্ষ্য করে যখন লিভারের আমাদের প্রবলেম হয়, জেনারেলি আমরা বুঝতে পারি না। সবাই আমাদের বাঙালির মধ্যে প্রচলিত আছে যে গ্যাস হয়েছে। এই গ্যাস হওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রোগ না। আপাতত কি কারণে হচ্ছে, যদি কোনো পেশেন্টের হয়তো বারবার সিমটমস হচ্ছে, অবশ্যই তাকে যাওয়া উচিত, তার মানে নিয়ার যে চিকিৎসক আছে তার কাছে একবার পরামর্শ নেওয়া উচিত। এবং যদি খিদে কমে যাওয়া বা বমি ভাব থাকে, বা দেখা গেল যে প্রচণ্ড দুর্বল ভাব, আমি সারাদিনে 6-7 ঘন্টা 8 ঘন্টা ঘুমোচ্ছি তাও আমি সারাদিনে দুর্বল থাকছি, এই জিনিসগুলো যখনই আপনার শরীরে দেখা যাবে আপনি একবার ডাক্তারের কাছে আমি পরামর্শ দেবো যে যাওয়া উচিত। বেশ, আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড এখানেই শেষ হলো। আমরা ডাক্তারবাবুর কাছ থেকে শেষ 2 মিনিট আমি একটু দর্শকদেরকে উদ্দেশ্যে বলতে পারবো যে আপনি একজন কনসালটেন্ট হেপাটোলজিস্ট হিসাবে দর্শকদের উদ্দেশ্যে ওভারঅল কি বার্তা দিতে চান? আমরা জানি যে সামনেই রয়েছে হেপাটাইটিস ডে রয়েছে, সেক্ষেত্রে কি বার্তা রয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে ওভারঅল কি বার্তা রয়েছে একটু জানান আমাদের। আমার বার্তা এটাই থাকবে যে হেপাটাইটিস হচ্ছে এটা, দেখুন আমরা লিভারের রোগ বুঝতে পারি না বাইরে থেকে। যখন পেশেন্টের আমাদের কাছে আসে, কোনো পেশেন্টের হয়তো ওজন কমে যাচ্ছে বা খিদে নেই বা হালকা উপরে ভালো লাগছে না, বমি ভাব লাগছে বা সারাদিন দুর্বল ভাব লাগছে, এই জিনিসগুলো সবাই কি হয় গলিয়ে ফেলে যে আমাদের গ্যাসের সমস্যা হয়েছে, কিন্তু আদৌ গ্যাস বলে আমাদের ক্ষেত্রে সেরকম কোনো মেডিকেল টার্মিনোলজিতে কোনো সেরকম রোগ নেই। তো সেই জিনিসগুলো যখনই হবে আপনাকে যেতে হবে একজন ডাক্তারের কাছে, একজন লিভার স্পেশালিস্টের কাছে, যে কি হয়েছে না হয়েছে সেগুলো একবার দেখিয়ে নেওয়ার জন্য। আর কিছু আমাদের মিথ আছে বা ভুলভ্রান্ত ধারণা থাকে যে যখন কারো জন্ডিস হয়েছে সেটার জন্য কি করতে হবে, যে আমরা মালা পরাই বা হয়তো দেখা গেছে কোনো মানে কিছু পুড়িয়ে অনেক কিছু কালচার আছে যেগুলো করলে হেপাটাইটিস বা জন্ডিস ঠিক হয়ে যায়, সেটা আদৌ ঠিক নয়। জন্ডিস হচ্ছে চোখ হলুদ ভাব হচ্ছে মানে তার শরীরে নিশ্চয়ই না কোথাও একটা প্রবলেম হচ্ছে। সেটা সবসময় মানে নয় যে ভাইরাল হেপাটাইটিস হতে পারে, অন্য কোনো কারণেও অনেক সময় হতে পারে। আমি আপনাকে বলতে চাই, যদি কোনো ওষুধ আছে, সেই ওষুধ যেগুলো আমরা খাই, কোনো আয়ুর্বেদিক হতে পারে, অন্য কোনো পেনকিলার হতে পারে, এই ওষুধও যদি মাত্রাতিরিক্তভাবে যদি খাওয়া যায় তা সেক্ষেত্রেও কিন্তু হেপাটাইটিস হতে পারে। কোনো অ্যালকোহল, যেরকম আমি বললাম মদ্যপান যদি কেউ বেশি মাত্রায় করে তাও হতে পারে। এখনকার দিনে স্বাভাবিকভাবে সবথেকে বেশি কারণ উঠে আসছে হেপাটাইটিসের, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল যেটা আমরা করে ফেলছি, যেমন হচ্ছে সিডেন্টারি লাইফস্টাইল। আমরা সারাদিন বসে থাকছি, আমাদের মেদ বেড়ে যাচ্ছে, সেই মেদ থেকে কি হচ্ছে, লিভার খারাপ হচ্ছে এবং তার চান্স আস্তে আস্তে বাড়ছে। এবং প্রত্যেক 5 জনের মধ্যে ইন্ডিয়াতে আমি বলবো 2 জনের থেকে 3 জন হচ্ছে এই ফ্যাটি লিভারে দেখা যাচ্ছে, যেটা আস্তে আস্তে যদি চলতে থাকে একসময় লিভার খারাপ হবে, লিভার সিরোসিসের দিকে চান্স আছে হওয়ার। ইভেন আমি তাদেরকেও বলবো যাদের ক্ষেত্রে ডায়াবেটিস যারা রোগী এবং যাদের ক্ষেত্রে এই কোলেস্টেরলের সম্ভাবনা, যাদের কোলেস্টেরল হাই থাকে তাদের ক্ষেত্রেও লিভার খারাপ হয়ে যাওয়ার চান্স খুব বেশি। তাদেরকে আমরা বলবো অবশ্যই লিভার স্পেশালিস্টের কাছে একবার করে দেখান, তারা লিভারের হেলথ কেয়ার রাখুন। এবং খাওয়া দাওয়ার মধ্যে যেগুলো আমি বললাম, বেশি ফাস্ট ফুড, কার্বোহাইড্রেট জাতীয় ফুড, সুগার জাতীয় ফুড যতটা অ্যাভয়েড করবেন তত ভালো থাকবেন। বেশি শাকসবজি খান, ভেজিটেবলস খান, ফলমূল খান এবং প্রোটিন জাতীয় খাবার খান। এক্সারসাইজ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, সারাদিনে আপনাকে 30 মিনিটস করে এক্সারসাইজ করুন। আপনি মেদ হতে দেবেন না, আপনি ফিট ফাইন থাকুন, এটাই হচ্ছে সবথেকে ভালো। আমাদের বাঙালিতে একটা মিথ আছে যে নাদুস হতে হবে তাহলেই নাকি আমরা ভালো থাকি, কিন্তু এটা এখনকার দিনে সবথেকে বাজে জিনিস। আমি বলবো ফিট ফাইন থাকতে গেলে, আপনাকে হেলদি থাকতে গেলে আপনাকে একটু স্লিম থাকতে হবে। আপনার বিএমআই যেটা আমরা বলি, আপনার হাইটের যেটা আপনার হাইট, তার জন্য যতটা ওজন থাকা উচিত সেই ওজনই রাখবেন, তাহলে আপনি সবথেকে হেলদি থাকবেন।
বেশ, এটা খুব সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে দিলেন আমাদেরকে যে আপনাদেরকে কিভাবে থাকতে হবে, এবং এই যে অত্যন্ত সাইলেন্ট ডিজিজ বলা হচ্ছে হেপাটাইটিসকে, তাকে নিরাময়ের যে কী কী রাস্তা রয়েছে, আজকে আমরা গোটাটাই এই বিষয় নিয়ে আলোচনা করলাম। ডাক্তারবাবু, আমার যেতে যেতে আরও একটা প্রশ্ন আমি না করে থাকতে পারছি না। এই প্রশ্নটা জাগছে যে বিদেশে আমরা দেখেছি এরকম প্রচুর রোগ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণভাবে কিওর হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত হেপাটাইটিসকে আমরা ভারত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারলাম না কেন? না, দেখুন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা আমাদের গোটা ওয়ার্ল্ডের মানে যে যারা এই রোগটা নিয়ে সব জায়গায় কথা বলেছে, ভারতে হচ্ছে কি হয়, অনেকটা জায়গায় আমাদের এই যে সচেতনতা এগুলো সব জায়গায় ছড়িয়ে পড়েনি, ঠিক আছে, সেটাই হচ্ছে মূলত আমি বলবো প্রধান কারণ। তারপর সাথে যে এই যে লিভারের রোগ যখন ধরা পড়ছে, হেপাটাইটিস বি বা সি হচ্ছে, তারা মূলত কি হচ্ছে অতটা বেশি ধ্যান দিচ্ছে না। ওরা ভাবছে হেপাটাইটিস বি হয়তো ঠিক হয়ে যায়। আমি একজন ডাক্তারকে দেখালাম, 1 বছর দেখালাম, তারপর আমি ভাবলাম যে আমি তো ঠিক আছি, আমি আর দেখাবো না, ফলো আপ করবো না। সেই পেশেন্টই দেখা যাচ্ছে যখন আমাদের কাছে 5 বছর পর আসছে, তখন লিভার একটা ক্যান্সার হয়ে গেছে বা লিভার সিরোসিস হয়ে গেছে। তো মানুষের মধ্যে এই সচেতনতাটা নেই যে আমার লিভার ঠিক হয়ে গেলে হেপাটাইটিস বি বা সি এর জন্য যে আবার ইন ফিউচার কিছু হতে পারে, তার জন্য আমি ডাক্তারের কাছে যাব বা যাব না, সেই ডিসিশনটা নিজেই নিয়ে ফেলে, যেটা করা উচিত না। একজন লিভার স্পেশালিস্ট যেভাবে বলছেন ফলো আপ করতে, সেভাবে ফলো আপ করা উচিত, এটাই আমি বলবো মেন জিনিস। অর্থাৎ সচেতন থাকুন এবং প্রয়োজনীয়ভাবে ডাক্তারের পরামর্শ নিন। আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন ডক্টর কৌশিক মুখার্জি, কনসালটেন্ট হেপাটোলজিস্ট, এবং কৌশিকবাবুর কাছ থেকে বিস্তারিতভাবে আমরা জানলাম যে কিভাবে এই রোগকে নিরাময় করা যায়। অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, কারণ বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞান অনেকটা এগিয়ে গিয়েছে, চিকিৎসা সম্ভব, সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। তাই ভয় না খেয়ে সঠিক চিকিৎসা করান সঠিক সময়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। আজকের মতো হেলথ এক্সপ্রেস এই পর্যন্তই। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।